হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমি ক্লাস 12-এর ফুল ইয়ার স্টাডি প্ল্যান বিষয়ে আলোচনা করব এবং আশা করি তোমাদের সবারই হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা আগের বছরই বানানোর কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের জন্য বানাতে পারিনি। চেষ্টা করছি যতটা পারবো বেস্ট দেওয়ার। অবশ্যই এটা সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নিউ আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের ভিডিও দেখার জন্য। যারা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। প্রথমেই যেটা বিষয় বলবো, এই যে নতুন ক্লাস 12 তোমরা শুরু করবে, সামনে তোমাদের এইচএস পরীক্ষা, তার জন্য তোমাকে অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে যে তোমরা কতটা চাও করতে। এবং আশা করি তোমরা সবাই মোটামুটি 80%-এর উপরে টার্গেট আছে। এখানে একদম উইথ ডেডিকেটেড একটা স্টাডি স্ট্র্যাটেজি বা প্ল্যান তৈরি করেছি। এই ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবে। প্রথমেই যে বিষয়টা, অবশ্যই যেটা বললাম ডেডিকেটেড হতে হবে, যে একদমই মোবাইল টাইমটা মানে স্ক্রিন টাইম একদম চেষ্টা করবে একদম অ্যাভয়েড করার। মানে অনেকে বলবে যে হ্যাঁ, স্টাডির মাঝখানে 2-3 ঘন্টা স্ক্রিন টাইম বা কোনো গেম খেলার জন্য কোনো টাইম রেখে দাও। তো এটা আমি একদম অ্যাভয়েড করতে বলবো, কারণ এই যে টাইমটা পরেও তোমরা পাবে, কিন্তু এই টাইমটা মানে পরে আর আসবে না। পরে আবার চেঞ্জ করতে হবে তুমি, যে আবার এইচএস পরীক্ষা দিয়ে আবার রেজাল্ট ভালো করা। তো চেষ্টা করবে একদম যতটা টাইম ততটা স্টাডির মধ্যে কাটানোর। কোনো স্ক্রিন টাইম বা কোনো রকম অন্য টাইম রাখার দরকার নেই। স্টাডির মধ্যে যদি কোনো দরকার পড়ে কোনো কিছুর জন্য, সেটা তুমি করতে পারো, কিন্তু মেন তোমাদের টার্গেট রাখতে হবে যে না, এত ঘন্টা মধ্যে স্টাডি করার। তো এটাই মেন মোটিভ থাকবে। সবচেয়ে প্রথমে যেটা বলবো, টু ডু লিস্ট অবশ্যই বানাবে নিজের, এবং ডেইলি টু ডু লিস্টের কথা বলছি। মানে তুমি হয়তো এইটা বানাচ্ছ যে 21শে মার্চ এরকম ডেট দিয়ে রাখবে যে না, আজকের দিনেই বানাচ্ছি। তো সবচেয়ে ভালো হয় এরকম করে। টু ডু লিস্টের বিষয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলি এবং এই ভিডিওতে সেটা বলছি। তো টু ডু লিস্ট কিন্তু খুব দারুণ একটা রোল প্লে করে স্টাডির ক্ষেত্রে, যেটা আমি ফলো করতাম। এরকম করে আমি করতে পারো তোমরা, যে ধরো এই সাবজেক্টটা 1 আওয়ার, তারপরে ফিজিক্সটা 1 আওয়ার, কেমিস্ট্রি 1 আওয়ার, তারপরে রিভিশন সেশন একটা, আর হোমওয়ার্কের জন্য একটা। তো এখানে টাইম আমি মেনশন করলাম না, টাইম তোমরা নিজের মতো করতেই পারো। যেমন এটা হয়তো 7 PM to 9 PM করতে পারো এরকম করে, বা 7 PM to 8 PM এরকম করে তোমরা টাইম স্লট করতে পারো। এই হচ্ছে বিষয়। তো প্রথমেই আমি অফলাইন স্টুডেন্টদের কথা বলছি, যারা কোচিং পড়ছে। তো যারা কোচিং পড়ছে তাদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো উইকলি রুটিন মেনটেন করার দরকার নেই, কারণ তোমাদের কোচিংয়ের যে টিউশন টিচার যেই সময় পড়াচ্ছে এবং তোমাদের উইকলি যেরকম টাইমে টাইমে পড়া থাকে, তো সেই অনুযায়ী তোমরা ম্যানেজ করে তোমার টু ডু লিস্ট অনুযায়ী যেরকম বললাম। এবং সেক্ষেত্রে উইকলি রুটিন বানানোর কোনো দরকার নেই। তোমাদের যেদিনকে যেটা করার থাকবে তার আগের দিন সেই জিনিসটা নিয়ে তোমরা ভাববে এবং সেই দিনকেই টু ডু লিস্টটা বানিয়ে নেবে সেদিনকার। তো সেটা সবচেয়ে ভালো হয়। আর অফলাইন স্টুডেন্টদের ক্ষেত্রে দু ধরনের আমি বলছি। যদি তোমরা অ্যাটেন্ড করো স্কুল, তোমরা দেখো যে অনেক স্কুল হয় যেগুলো হতে পারে যে ভালো পড়াচ্ছে। তো যাদের ক্ষেত্রে ভালো পড়ে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এবং যদি অ্যাটেন্ডেন্সের চাপ থাকে তাহলে তোমরা স্কুলে যেতেই পারো। তো স্কুলে যাওয়ার ক্ষেত্রে স্কুলের টিচার যদি ভালো পড়ে তাহলে তোমরা অবশ্যই স্কুল অ্যাটেন্ড করবে। সেক্ষেত্রে তোমাদের স্কুলেও সিলেবাস এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে সেলফ স্টাডির জন্য 3 থেকে 4 ঘন্টা টাইম রাখতে পারো। টিচারদের দেওয়া যে নোটসগুলো, আর তোমরা তো টিউশনে যাচ্ছো অলরেডি, তো সেসব নোটস মিলিয়ে তোমরা 1 আওয়ার প্রত্যেক সাবজেক্ট রাখতে পারো। যদি কোনো হোমওয়ার্ক বা কোনো কাজ দেওয়া থাকে কিংবা কোনো কোশ্চেন বা অ্যান্সার এসব কিছু বিষয় থাকে, তখন তোমরা 1 থেকে 2 ঘন্টা এক্সট্রা নিতে পারো। তো এটা হচ্ছে অফলাইন স্টুডেন্টদের ক্ষেত্রে যদি স্কুল যাও। আর যদি তুমি স্কুল না যাও তাহলে 5 থেকে 6 ঘন্টা টাইম রাখতে পারো। সেক্ষেত্রে রিভিশন দেওয়ার জন্য 1.5 ঘন্টা রাখতে পারো সাবজেক্টে। আর 1 থেকে 2 ঘন্টা একইভাবে তোমরা হোমওয়ার্ক যদি কোনো থাকে বা কোনো কিছু, যদি কোনো কোশ্চেন বা অ্যান্সারের কিছু ব্যাপার থাকে, তো তোমরা এটা রাখতেই পারো। তো এক্ষেত্রে বলে রাখি, তোমরা চেষ্টা করবে যে মিনিমাম 2টো সাবজেক্ট কিংবা ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট রাখবে। অ্যাভারেজলি 3টে সাবজেক্ট রাখা সবচেয়ে বেস্ট হয়। 3টে সাবজেক্ট রাখলে তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে 3টে সাবজেক্ট 3 ঘন্টা, আর এখানে 3টে সাবজেক্ট 1.5 ঘন্টার জন্য 4.5 মানে 4.5 ঘন্টার মতো লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। এখানে একটা বিষয় বলবো যে রিভিশন বা কোনো টিচারের নোট রিভিশন তখন হতেই পারে যে কোনো রকম ডাউট হলো কিংবা কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হলো, এবং অনেক ক্ষেত্রে হয় যে কোনো একটা ডিফিকাল্ট কোনো প্রবলেম আছে বা সেটা হয়তো তোমরা সলভ করতে পারছো না, বা সেটা হয়তো দেখার পরে বুঝতে পারছো না ঠিক করে। সেটা তোমরা একটা রাফ খাতা বানাবে। তো সেই রাফ খাতার মধ্যে সেসব জিনিসগুলো তোমরা আবার নিজে লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। সেটা খুব হেল্পফুল হয় অ্যাকচুয়ালি। বিশেষ করে যে ফর্মুলা ডেরিভেশনগুলো যেগুলো আছে, সেগুলো খুব হেল্পফুল হয় এর মাধ্যমে। এছাড়া বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ারিং বা কোনো ডিপ কোনো কনসেপ্ট যদি আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার থাকে, তখন তোমরা এটা করতেই পারো। তো এটা বললাম প্রথম 6 মাসের জন্য, প্রথম 6 থেকে 7 মাস, মানে এপ্রিল থেকে অক্টোবর এত অবধি করতে পারো। এরপর আমি অনলাইন স্টুডেন্টদের কথা বলছি, মানে যারা ফ্রি ইউটিউব ভিডিও লেকচার থেকে পড়াশোনা করে কিংবা কোনো রকম অন্য কোনো অনলাইন কোচিং জয়েন করেছে, এটা তাদের জন্য।
তো সেক্ষেত্রে তোমরা মেনলি অ্যাটেন্ড করছো স্কুলে যদি ভালো পড়ানো হচ্ছে, তো সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা 4 থেকে 5 ঘন্টা রাখতে পারো। এখানে খেয়াল রাখবে অবশ্যই তুমি কিন্তু সেলফ স্টাডিটাই বেশিরভাগ করছো, সেক্ষেত্রে ক্ষেত্রে একটুখানি টাইম বাড়াতে হবে। তুমি কিন্তু কোনো রকম অফলাইন টিউশন নাওনি, তো সেক্ষেত্রে অবশ্যই একটুখানি বেশি টাইম কনসিডার করতে হবে। তো এখানেও যে টিচারের নোটস পাচ্ছ, স্কুল টিচারের হতে পারে, সেটা সেই নোটস রিভিশন দিতে পারো। আর যদি কোনো প্রবলেম বা কোনো জায়গা হয়তো বুঝতে পারলে না বা কোনো টপিক হয়তো কভার করলো না স্কুল টিচাররা, সেক্ষেত্রে তুমি 1 ঘন্টা এক্সট্রা দিতে পারো কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তো এটা অপশনাল। তো আর 1 ঘন্টা প্রতি সাবজেক্টের জন্য অবশ্যই দিতে হবে নোটস রিভিশনের জন্য। আর যদি স্কুল অ্যাটেন্ড না করো সেটা পরে ব্যাপার। তো আর এক্সট্রা 1 ঘন্টা রেখেছি, যদি কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন প্র্যাকটিস করাবো সেম ভাবে আগের মতো বললাম, তো তোমরা রাফ খাতাতে সেইখানে 1 ঘন্টার মধ্যে সব জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো বা কোনো স্কেচ করতে পারো কোনো কিছু, যে কোনটা বুঝতে পারছো না। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে যে ব্যাপারটা, যদি তোমার স্কুলে ঠিকমতো ক্লাস না হয় কিংবা কোনো অ্যাটেন্ডেন্সের উপর বেশি চাপ না থাকে, তো যাওয়ার দরকার নেই স্কুল। সেক্ষেত্রে তোমরা বাড়িতে হয়তো হতে পারে প্র্যাকটিক্যাল ক্লাসের ক্ষেত্রে তো অবশ্যই যেতে হবে। তো সেটা আমি 3 দিন করছি, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্র্যাকটিক্যালে 3 দিন যেতে হয়, কিংবা কোনো কোনো স্কুলে হয়তো 1 দিনের মধ্যে 3টে প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে যায়, তো সেক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই। তো এখানে তোমরা তাহলে অ্যাটেন্ড নাও করতে পারো, সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে পুরোটাই সেলফ স্টাডির দিকে টাইম দিতে হচ্ছে। সুতরাং তোমাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টার মতো টাইম অবশ্যই দিতে হবে। তো এখানে তোমার একটু ডেডিকেটেড হতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি পুরোটাই নিজে থেকে সেলফ স্টাডি করছো। এখানে তুমি ইউটিউব লেকচার কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও লেকচার, মানে যেখানে যেই ব্যাচটা বা কোনো কোচিং যদি ফলো করো অনলাইনে, তো সেটা তোমরা ফলো করতে পারো। এবং সেক্ষেত্রেও চেষ্টা করবে লেকচারটা হয়তো 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে শেষ করা, কিংবা হতে পারে 2টো 45 মিনিটের লেকচার 1.5 ঘন্টার মধ্যে শেষ হলো। ম্যাক্সিমাম 45 মিনিট বা 1 ঘন্টা হতে পারে। 2টো লেকচার যদি হয় 45 মিনিট, সেক্ষেত্রে 1.5 ঘন্টা। আর 8 ঘন্টার মধ্যে তোমরা একবার করে রিভিশন দিতে পারো। এক্ষেত্রে তোমরা বলবে যে এখানে তো রিভিশনের জন্য আলাদা করে টাইম পাচ্ছেন, তাই না? তো এক্ষেত্রে বলবো যে যখন অনলাইনে করে দেখছি আমি, তখন কিন্তু খুব একটা রিভিশনের দরকার পড়ে না, কারণ অনলাইনে দেখছি হয়তো কোনো জায়গাতে একটু বুঝতে অসুবিধা হলো, কিংবা কোনো জায়গাতে একটুখানি মানে প্রবলেম হলো, মাথা ঠিক মতো করে, সেটা আবার স্কিপ করে রিওয়াচ করা যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট এক্ষেত্রে। আর যেহেতু বারবার রিওয়াচ করছি, সেক্ষেত্রে একটু হলো এফিসিয়েন্ট থাকে এই বিষয়টা। আর অবশ্যই এর মধ্যেই নোটসটাও রিভিশন করে নিতে পারবে। 2 ঘন্টা টাইম দিলাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য, মিনিমাম দুটো সাবজেক্ট বা ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট রাখতে পারো। আর 2 ঘন্টা ফর এনি ডাউট বা প্র্যাকটিস, ওই আগের মতো যেটা বললাম, সেক্ষেত্রে 2 ঘন্টা রাখছি, কারণ যেহেতু তুমি নিজে সেলফ স্টাডি করছো, সেক্ষেত্রে এখানে অনেক বেশি ডাউট আর অনেক বেশি প্রবলেম বা ইম্পর্টেন্ট কোশ্চেনের ব্যাপার থাকবে, যেগুলো তোমাকে নিজেই করতে হবে। তো এই হচ্ছে অনলাইন স্টুডেন্টদের যারা পুরোটাই সেলফ স্টাডি করতে চাও, তাদের ক্ষেত্রে এই প্ল্যানটা। এবার সবচেয়ে বড় যে ম্যাটারটা আছে অনলাইন স্টুডেন্টদের ক্ষেত্রে, যে কী করে সাবজেক্টগুলো ম্যানেজ করবো এবং কোন দিন কী পড়বো, এটা অনেক বড় একটা প্রবলেম। তার জন্য কিছু কথা বলছি। তো এখানে সাবজেক্ট প্ল্যানের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে বাংলা আর ইংলিশ থেকে প্রত্যেক সপ্তাহে 2 করে স্লট রাখার, মানে বাংলার জন্য 2 স্লট আর ইংলিশের জন্য 2 স্লট। এরকম করে করলে খুব সহজে তুমি বাদবাকি সব সাবজেক্টগুলো ম্যানেজ করতে পারবে। খালি এই 2 সাবজেক্টগুলো 2 স্লট রেখে দেবে, বাদবাকিগুলো তোমরা ধরো প্রত্যেক দিনে 3টে করে সাবজেক্ট স্লট রাখলে, এবং এটা সবচেয়ে ভালো হয় 3খানা সাবজেক্ট রাখার। তো এক্ষেত্রে কোথায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা বললাম। আর যদি তোমার অপশনালে বায়োলজি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে তো বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে একটা বায়োলজি, আবার এরকম করতে করতে এগোতে পারো। তো যদি মনে হয় যে এই 4টার মধ্যে যে কোনো একটা সোজা সাবজেক্ট, ক্ষেত্রে বায়োলজি সাবজেক্টটা অনেক ক্ষেত্রে সোজা হয় ক্লাস 12 ক্ষেত্রে, এটা পার্সোনাল ওপিনিয়নের উপর ডিপেন্ড করছে। তবে আমার ক্ষেত্রে বায়োলজিটা সোজা ছিল, এবং চেষ্টা করবে সেক্ষেত্রে যে বায়োলজিটা, যেটা অপশনাল সাবজেক্ট হতে পারে বা স্কোরিং সাবজেক্ট হতে পারে, সেটাকে সপ্তাহে 4 দিন রাখার চেষ্টা করবে। বাদবাকি এগুলো 5 দিন বা 6 দিন। বাদবাকি সব সাবজেক্টগুলো যদি বাংলা বাদও দিই, তাহলেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটা কিন্তু 5 দিন হচ্ছে। আর সেক্ষেত্রে যদি বায়োলজির কথা ভাবি, তাহলে বায়োলজি মিনিমাম 3 দিন বা 4 দিন তোমরা রাখতেই পারো। তো এই হচ্ছে মোটামুটি আমি সাবজেক্ট প্ল্যানের কথা বললাম। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো, তো আবার একটুখানি স্কিপ করে দেখে নিতে পারো যে আমি কি বলতে চাইছি। আর 4টে সাবজেক্টের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে সেক্ষেত্রে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার সাথে যে সাবজেক্টটা ধরো বায়োলজি রাখলে একদিন, বেঙ্গলি রাখলে একদিন, ইংলিশ রাখলে একদিন, এরকম করতে পারো। আর যদি কোনো রকমের কোনো সাবজেক্ট হয়তো সোজা লাগতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ক্ষেত্রে,
সেটা তোমরা একটু কম দিন রাখতে পারো, বাদ বাকি সব সাবজেক্টগুলো প্রত্যেকদিন রাখার চেষ্টা করবে, এটা এখানে বলার বিষয়। আর দুটো সাবজেক্টের ক্ষেত্রে যেটা বলবো, সপ্তাহের মধ্যে 2 দিন খালি বেঙ্গলি এরকম, আর ইংলিশ হলো, এখানে ধরো ফিজিক্স রাখলে, এখানে কেমিস্ট্রি রাখলে, আবার বেঙ্গলি ইংলিশ, এখানে ম্যাথ বায়োলজি। তো এই 4 দিন হয়ে গেল, দুটো করে স্লট। তারপরে বাদ বাকি 3 দিন আবার সেমভাবে ফিজিক্স বায়োলজি কিংবা কেমিস্ট্রি ম্যাথ, তারপরে আবার ফিজিক্স বায়োলজি। তো এরকম করে অল্টারনেট করতে পারো। এখানে তোমরা প্রথম সপ্তাহে হয়তো এরকম করলে, তারপরে সপ্তাহে অন্যরকম। তো এটার বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই, একটা বা দুটো অল্টারনেট হতেই পারে এরকম করে। তবে এখানে এটা বলার বিষয়, বাংলা ইংলিশ থেকে প্রত্যেক সপ্তাহে 2 করে স্লট রেখে তোমরা তারপরে প্ল্যানগুলো করবে, সবচেয়ে ভালো হিসাব হয় সেটা। এই হচ্ছে মোটামুটি সাবজেক্ট প্ল্যানের কথা বললাম, যেটা অনেক স্টুডেন্টের অনেক প্রবলেম হয়, বিশেষ করে অনলাইন স্টুডেন্ট এবং একদম পুরো ইউটিউবের উপর ডিপেন্ড করে সেলফ স্টাডি করছে, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব দেখা যায় এবং তারা বুঝতে পারেন যে সাবজেক্টগুলো কবে কিভাবে পড়বে এবং ম্যানেজ করবে। তো সেই বিষয়ে বললাম। এছাড়া টু ডু লিস্ট বিষয় তো অলরেডি তোমাদের ইনাফ নলেজ আছে এবং ক্লাস 10-11 হয়তো স্ট্র্যাটেজি বিষয় অলরেডি জেনেছো। তো টাইমের বিষয়ে আর কিছু বিশেষ করে বললাম না, কিন্তু সাবজেক্ট প্ল্যানটা ভালোভাবে খেয়াল রাখবে, যে যাতে বেঙ্গলি ইংলিশটা 2 স্লট করে সপ্তাহে রেখে বাদ বাকি সব সাবজেক্টগুলো অনলাইন করতে পারো। আর 3টে আর 2টোর ক্ষেত্রে আমি অলরেডি তো বলে দিলাম। আর 4টে ক্ষেত্রে যেটা বললাম ওরকম করতে পারো। তবে 4টে ক্ষেত্রে প্রত্যেক দিন খুব কম টাইম হয়ে যাবে। যদি 2টো সাবজেক্ট হয় সেক্ষেত্রে তো বেশি টাইম দিতে পারছো তুমি, 2 ঘন্টা বদলে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা করতে পারো। এরপর আসি অক্টোবরের পরে, নভেম্বর আর ডিসেম্বর, যখন তোমাদের পুরোপুরি সিলেবাস কমপ্লিট এবং তোমরা তারপরে প্রিপারেশন স্টার্ট করছো। অক্টোবর মাসের মধ্যে সিলেবাস মোটামুটি সবারই শেষ হয়ে যায়। তারপরে নভেম্বর মাস আছে এবং নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষাটা অবশ্যই দিতে হবে তোমাদের ভালোভাবে এবং টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। তো এখানে বললে কি, যে প্রিভিয়াস এর কোশ্চেন পেপারগুলো যেগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমরা অলরেডি একবার করে দেখেছিলে, সেসব চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একবার সলভ করবে এবং সেগুলো আবার প্র্যাকটিস করবে খাতায়। আর তার সাথে যে নোটসগুলো সেগুলো আবার রিভিশন দিতে পারো। আর এখানে টাইম বললে কি 9 থেকে 10 ঘন্টা পড়বে, মানে স্লটটা একই রকম রাখছি আমি, মানে 3টে সাবজেক্ট আমি যদি রাখি এবং প্রত্যেক সাবজেক্টে 3 থেকে 9 ঘন্টা, মানে 3 ঘন্টা করে টাইম দিতে পারো। সেক্ষেত্রে তোমরা এরকম করতে পারো যে 2 ঘন্টা PYQ আর 1 ঘন্টা রিভিশনের জন্য। আর তারপরে চলে যায় ডিসেম্বরে, মানে নভেম্বর মাসে মোটামুটিভাবে টেস্ট পরীক্ষা তোমরা দিলে এবং একটা ভালো স্কোর করছো। এরপরে যে ডিসেম্বর মাস, যখন আবার টেস্ট পরীক্ষা কোশ্চেন তো মোটামুটি একটা ভালো মতো করে কনফিডেন্স হয়ে গেল এবং সেখানে বুঝতে পারবে কতটা তুমি এগিয়ে আছো। তো এরপরে ডিসেম্বর মাস, যেখানে তোমাকে সবচেয়ে বেশি স্ট্রাগলটা করতে হবে। এখানে তুমি যত পারবে টেস্ট পেপার প্র্যাকটিস করবে এবং যত টেস্ট পেপার প্র্যাকটিস করবে তত বেশি ইমপ্রুভ হবে জিনিসটা। এখানে কোনো আমি কিছু লিমিট বলছি না যে এই সাবজেক্টটা এতক্ষণ পড়তে হবে। তবে এখানেও 3টে সাবজেক্ট মিনিমাম রাখার চেষ্টা করবে, মানে মিনিমাম বলতে 3টে সাবজেক্টই একদম অ্যাভারেজলি, 2টো সাবজেক্ট রাখতে হবে, কিন্তু 4টে সাবজেক্ট না রাখার চেষ্টাই বেশি ভালো হবে করার। তো 3টে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট 3 থেকে 4 ঘন্টা করে রাখবে এবং সেই 3 থেকে 4 ঘন্টার মধ্যেই তোমাকে টেস্ট পেপার প্র্যাকটিসও করতে হবে এবং আগের দিনে সেই সাবজেক্টেরই যে টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো সলভ করেছিলে বা যেগুলো খাতায় লেখা আছে সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নেবে। তো এটা খুবই একটা ইফেক্টিভ হয়। তো আশা করি বুঝতে পারলে কি বললাম, যে যত পারবে টেস্ট পেপার প্র্যাকটিস করো এবং টেস্ট পেপারের জন্য তোমরা 3টে করে সাবজেক্ট প্রতিদিন রাখতে পারো। আর প্ল্যানটা একই রকম, উইকলি প্ল্যান যেরকম বলেছিলাম, কিন্তু এখানে খেয়াল রাখবে যে টাইমটা বেড়ে গেল এবং প্রত্যেকটা সাবজেক্টের 3 থেকে 4 ঘন্টা অবশ্যই রাখতে হবে তোমাকে। এবং সেখানে তুমি যে শুধুমাত্র টেস্ট পেপার প্র্যাকটিস করছো সেটাই না, তোমাকে আগের দিনের যে প্র্যাকটিসের যে সলিউশন যেখানে করেছিলে, অ্যান্সারগুলো লিখেছিলে, সেগুলো একবার রিভিশন দিয়ে নেবে এবং প্রত্যেকদিন এরকম করবে যে আগের দিনেরগুলো 1 ঘন্টা বা 1.5 ঘন্টাও রিভিশন দেওয়া যতক্ষণ টাইম লাগে ততক্ষণ রিভিশন দেওয়ার পরে তারপরে তুমি টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করছো। তো এটা খুবই ইফেক্টিভ হয়। এরপর হচ্ছে জানুয়ারি মাস, একদম পরীক্ষার সামনে চলে এসছে এবং সেই সময় তুমি একদম খুব হার্ডলি প্রিপারেশন নিতে হবে। আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি, মানে পরীক্ষার ঠিক 1-2 মাস আগে প্রিপারেশন স্ট্র্যাটেজি বিষয়। সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পারো যখন আবার পরীক্ষা সামনে চলে আসবে। তো আশা করি নেক্সট ইয়ার হয়তো মার্চ মাস নাগাদ বা ফেব্রুয়ারি লাস্টের দিকে এরকম সময় বা মার্চ মাসের দিকে হয়তো পড়তে পারে পরীক্ষা। পরে আর একটু দেরি হলে তো কোনো অসুবিধা নেই, তবে আমি ধরে রাখছি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস তোমরা পাচ্ছ এইচএস পরীক্ষার ঠিক আগে। তো এই 2 মাসের মধ্যে তোমরা কি করবে, যাদের তখনও কোনো কমপ্লিট হয়তো টেস্ট পেপার কমপ্লিট হলো না কোনো কারণে বা একটু ডিলে হয়ে গেল, কিছু টেস্ট পেপার হয়তো আরও বাকি থাকলো করতে বা কিছু কোশ্চেন তখনও মনে হচ্ছে যে হ্যাঁ আরও বেশি টেস্ট পেপার করা দরকার, আমি এখনো কনফিডেন্ট না, সেক্ষেত্রে তুমি করতেই পারো আরও বেশি প্র্যাকটিস। তো আমি এই জন্য বলছি যে যদি তুমি চাও তো আরও বেশি করে টেস্ট পেপার প্র্যাকটিস করে প্রথমে কমপ্লিট করতে পারো। এরপরে তুমি এটা করবে যে
যে যতগুলো আগে অবধি যত করা হয়েছে টেস্ট পেপার, সব কোশ্চেনের অ্যান্সারগুলো যেগুলো তোমরা খাতায় করেছো সলিউশনগুলো, সেগুলো সব রিভিশন করো। এবং তার সাথে PYQ যেগুলো আছে, মানে প্রিভিয়াস এর কোশ্চেন যেগুলো আছে, সেগুলো সব একবার ভালোভাবে দেখে নাও। তো এভাবে তোমরা বারবার রিভিশন করতে থাকো, এবং সেটা প্রত্যেকটা সাবজেক্ট, মানে মিনিমাম 2টো সাবজেক্ট 3টে সাবজেক্ট, সবচেয়ে ভালো হয় 3 সাবজেক্ট রাখার। আর 4 থেকে 5 ঘন্টা কিন্তু প্রত্যেক সাবজেক্টের জন্য অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে বললে কি, এই টাইমটা অবশ্যই 12 থেকে 14 ঘন্টা তোমরা টাইম দেবে, বিশেষ করে সেলফ স্টাডির জন্য। যদি তখনও টিউশন থেকে থাকে সেটা আলাদা ব্যাপার, তবে আশা করি কারোরই প্রায় টিউশন থাকবে না সেই সময়টা। এরপরে একটা বিষয় যে কিছুদিন পরে তোমরা যখন একটুখানি কনফিডেন্স পাচ্ছ, হ্যাঁ এখন সিলেবাসও শেষ এবং এনাফ প্রিপারেশন হয়ে গেছে আমার, সেক্ষেত্রে তুমি মক টেস্ট দিতে পারো, সেলফ মক টেস্ট, যেটা যে একটা যে কোনো একটা র্যান্ডম টেস্ট পেপার বা টেস্ট পেপার একটা কোনো যে কোনো একটা হতে পারে, কোনো একটা সেট আছে, সেই কোশ্চেন সেটটা পুরো তুলে নাও এবং পুরো স্ট্যান্ডার্ড 3 ঘন্টা 15 মিনিটের টাইম অনুযায়ী সেটাকে পুরো এইচএস এর মতো করে সলভ করো। মানে পুরো স্ট্যান্ডার্ড যেরকম এক্সাম কন্ডিশন হয় সেরকমই, কোনো রকম সামনে কোনো কিছু রাখবে না দেখার জন্য। তো পুরো পরীক্ষা দেওয়ার মতো করে বসো এবং নিজের একটা মক টেস্ট দাও। তো সেটা খুব দারুণ একটা প্রোগ্রেস তৈরি করে। এটা আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছিল এবং এটা অনেকটা কিন্তু কনফিডেন্স বাড়িয়ে দেয়। তো এখানে কি করবে, একটা দিন পুরোপুরি একটা সাবজেক্টের জন্য ডেডিকেট করতে হবে অবশ্যই, এবং সেই দিনকে পুরো সেই সাবজেক্টের সব কমপ্লিট রিভিশন দেবে। তার জন্য আমি 9 থেকে 10 ঘন্টা রাখছি রিভিশন দেওয়ার জন্য। তো পুরো কমপ্লিট রিভিশন দিতে হবে সেই দিনটাতে, এবং তারপরে তোমাকে এক্সট্রা 3 ঘন্টা 15 মিনিট টাইম দিয়ে সেট মক টেস্টটা যেরকম টাইম হয় সেরকম টাইমে এক্সামটা দিতে হবে। তো এই হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের স্ট্র্যাটেজিটা। তো এরপর আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় তাহলেও এখানে কিন্তু সেলফ মক টেস্ট তুমি বুঝে যাচ্ছি কোথায় কোথায় তোমার ঘাটতি আছে, সেই অনুযায়ী আবার তোমরা পরের দিন সেই সাবজেক্টটা বা আরও 2-3টে সাবজেক্ট যেগুলো থাকবে সেগুলোকে আবার এরকম রিভিশন দিতে পারো, টেস্ট পেপারগুলো এবং PYQsগুলো। তো এই হচ্ছে কিছু বিষয় যেগুলো বললাম। তো আশা করি একটা ওভারঅল স্টাডি প্ল্যান দিতে পারলাম। তো এরপরে অনেক বিষয় থাকে, যেমন যে সাবজেক্টগুলোর কোনো ডাউট থাকলে, কিংবা ক্লাস 12-এর সাবজেক্টগুলো যে টপিকগুলো সেগুলো বোঝার জন্য হয়তো 11-এ কিছু কনসেপ্ট লাগতে পারে। তো সেসব বিষয়ে আলাদা করে ভিডিও আনবো এবং সেখানে ডিসকাস করবো যে কোন কোন জিনিসগুলো অবশ্যই 11-এ ক্লিয়ার করা দরকার, যাতে 12-এ উঠে কোনো প্রবলেম না হয়। অনেকেরই অনেক 11-এর টপিক কিন্তু ব্যাকলগ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হয়। বিশেষ করে ম্যাথমেটিক্সে তো অনেক বেশি হয় এই জিনিসটা, কারণ ট্রিগোনোমেট্রি অনেক জিনিস কিন্তু 12-এ কাজে লাগে। যারা 11-এ ট্রিগোনোমেট্রি ঠিকমতো পড়ে না সেক্ষেত্রে কিন্তু 12-এ অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। শুধু ম্যাথেই না, ফিজিক্সও অনেক টপিক আছে যেগুলো কিন্তু 11-এর উপর ডিপেন্ডেন্ট। সেগুলো বিষয়ে একটা আলাদা ভিডিও আনবো এবং সেখানে আমি বোঝাবো যে কী কী টপিক অবশ্যই 11 থেকে জানা দরকার 12-এ ওঠার জন্য। তো ভিডিওটা এত অবধি, আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প হয়েছে এবং অনেক বেশি লেন্দি ভিডিও হয়ে গেছে। আশা করি আমি নিজের বেস্ট দিয়ে বোঝাতে পেরেছি। এই ভিডিও বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।